বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ ছাপিয়ে গল সেজেছে অ্যাঞ্জেলো ম্যাথুস বন্দনায়। কিংবদন্তিকে বিদায় জানাতে প্রস্তুত এসএলসি। দুপুরে শেষ অনুশীলন সেশন টাইগারদের। বাংলাদেশের 3 ক্যাপ্টেন নীতি নিয়ে সমালোচনায় মুখর রাজিন সালেহ। দলে বিভক্তি বাড়ার আশঙ্কা। শান্ত মিরাজ লিটনে আস্থা, হাবিবুল বাশারের ভালো কিছুর প্রত্যাশা। বাফুফে সদস্যের পর সাবেকদের কাঠগড়াতেও কাবরেরার কৌশল। হংকং ম্যাচের আগেই পরিবর্তন চান ডাগআউটে। নারী ফুটবলেও প্রবাসী খেলোয়াড়দের আনতে চায় ফেডারেশন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 25-27 চক্র, যার প্রথম ম্যাচে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তবে টেস্ট সিরিজ ছাপিয়ে এই ম্যাচটা বিশেষ লঙ্কান ক্রিকেট সমর্থকদের কাছে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। নিজেদের কিংবদন্তিকে বিদায় জানাতে নতুনভাবে সেজেছে গল স্টেডিয়াম। নতুন রং লেগেছে বাউন্ডারি বোর্ডেও। সব জায়গাতে ম্যাথুসের বিদায়ের সুর। সকালে আজ শেষবার দলের সঙ্গে অনুশীলন করেছেন এই অলরাউন্ডার। ব্যাটিং শেষে কথাও বলেছেন গণমাধ্যমে। এদিকে আজ দুপুরে বাংলাদেশ সময় 2:30টায় শেষ অনুশীলন সেশন টাইগারদের। উইকেটের আচরণ দেখে আজ টিম কম্বিনেশন ঠিক করে ফেলার কথা ফিল সিমন্সের। পরে বিকেলে স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করবেন দুই দলের অধিনায়ক। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। মাত্রই অ্যাঞ্জেলো ম্যাথুস প্রেস কনফারেন্স রুমে প্রবেশ করেছেন এবং তার শেষ টেস্ট উপলক্ষে তিনি গণমাধ্যমের সাথে কথা বলছেন। তিনি তার সেই সাদা জার্সি পরে শেষবারের মতো প্রেস কনফারেন্সে এসেছেন। আমরা দেখলাম যে অনুশীলনের কথা যদি বলি, তিনি লম্বা সময় ব্যাটিংয়ে অনুশীলন করেছেন, বোলিংও করেছেন। পাশাপাশি আমরা দেখলাম যে বেশ খানিকটা সময় তিনি ফিল্ডিং অনুশীলন করেছেন, উইকেটটা দেখেছেন। আমরা যেমনটা দেখছি তার বিদায়কে কেন্দ্র করে কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বেশ বড়সড় আয়োজন করেছে। গার্ড অফ অনার দেওয়া হবে। স্টেডিয়ামটাকে আসলে তার ছবিতে ছাপিয়ে দেওয়া হয়েছে বলা চলে যে, এবং কি যিনি শ্রীলঙ্কা দলের সিলেক্টর কমিটির চেয়ারম্যান রয়েছেন উপল থারাঙ্গা, তিনিও এসেছেন। তার সঙ্গে বেশ খানিকটা সময় কথা বলেছেন, কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেছেন। অ্যাঞ্জেলো ম্যাথুসের বিদায়ের পাশাপাশি যেন আসলে এই টেস্টটা জয় পায় সেই দিকটাতেও তাদের ফোকাস রয়েছে আসলে, যেমনটা দেখা যাচ্ছে। বাংলাদেশ দল এখানে অনুশীলন করবে স্থানীয় সময় 2টায়, যেটা আসলে বাংলাদেশ সময় প্রায় 2:30টার দিকে অনুশীলন করবে। তার আগে 2 ক্যাপ্টেন একই সাথে প্রেস কনফারেন্সে অংশ নেবেন, ম্যাচ পূর্ব প্রেস কনফারেন্স যেটি, সেখানে আসবেন এবং কি তারপরেই ট্রফি ফটো সেশন রয়েছে। বাংলাদেশ দলের সবশেষ খবর যদি বলি যে মেহেদী হাসান মিরাজ কিছুটা জ্বরে ভুগছিলেন, তাকে আসলে এখন পর্যন্ত যে একবারে তিনি সুস্থ হয়ে ওঠেননি, পর্যবেক্ষণের মধ্যেই রয়েছেন মিরাজ, এবং কি তার জন্য শেষ পর্যন্ত আসলে অপেক্ষা করবে আসলে টিম ম্যানেজমেন্ট। সেটাই আসলে আমরা জানতে পেরেছি, কারণ এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার পাওয়ার বিষয়টা আসলে বেশি গুরুত্বপূর্ণ দলের জন্য। তাছাড়া যদি বলি যে টিমের অন্য সদস্যদের কথা দারুণ অবস্থাতেই রয়েছে বাকি সদস্যরা। পাশাপাশি গতকালকের অনুশীলনে আমরা যেমনটা দেখেছি, স্পিন নিয়ে বেশি চিন্তিত টিম ম্যানেজমেন্ট। স্পিনারদেরকে লম্বা সময় ধরেই আসলে অনুশীলন করেছেন কোচিং স্টাফরা, এবং কি উইকেটের যে চরিত্রটা এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে, যেহেতু একটু বৃষ্টি ভাব এবং কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এই ওয়েদারে কিন্তু বেশ খানিকটা
চ্যালেঞ্জ বলা চলে যে আসলে স্পিনারদের জন্যই থাকবে, কারণ এই উইকেটে যদি বাংলাদেশকে আসলে ইতিবাচক ফলাফল করতে হয় সেক্ষেত্রে স্পিনারদেরকে যেই প্রত্যাশা দলের, সেক্ষেত্রে তাইজুল কিংবা নাইমের কথা বলতে হয়, হাসান মুরাদের ইনক্লুশন রয়েছে দলে, সেই তাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি এটাও আসলে বিষয় যেটা আসলে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা কিন্তু দারুণ স্পিন খেলেন, তাদের অভিজ্ঞতা রয়েছে, মিস্ট্রি স্পিন খেলার রয়েছে, চায়নাম্যান থেকে শুরু করে সব ধরনের স্পিন খেলার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা একটু বলা যায় যে ঘাটতির জায়গা, যে বাংলাদেশের স্কোয়াডে এই মিস্ট্রি স্পিনার নেই, এবং কি বাংলাদেশের ব্যাটসম্যানরাও খুব বেশি এই ধরনের স্পিনারদেরকে ফেস করেন না। আমরা যেমনটা দেখেছি যে রিশাদ লেগ স্পিনার, তিনি কিছুটা সময় যখন বাংলাদেশ দলের সঙ্গে রঙিন পোশাকের ফরম্যাটগুলোতে খেলছেন তখন কিন্তু বাংলাদেশ দলের ব্যাটসম্যানরাও সেই নেটে সেই অনুশীলনের সুযোগটা পান, তবে তিনি এখন পর্যন্ত টেস্টে সুযোগ পাননি, যেহেতু তিনি নেই। সেই জায়গা থেকে আসলে বলা চলে যে কিছুটা একেবারে অপরিচিতভাবেই এই বোলারদেরকে ফেস করতে হবে, যদিও আগে তাদেরকে খেলার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি যদি বলি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যেই পারফরমেন্স রয়েছে, এই বিশেষ করে সাদা পোশাকে আমরা ওয়েস্ট ইন্ডিজে দেখেছিলাম একটা ম্যাচ জিতেছিল, আবার হেরেওছে ম্যাচ দেশের মাটিতে, যেটা সবচেয়ে বেশি লজ্জার জিনিস হয়েছে যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার। এখন আসলে দেখার বিষয় যে শ্রীলঙ্কার বিপক্ষে এই গলের মাটিতে কিন্তু বাংলাদেশের ভালো স্মৃতি রয়েছে। স্মৃতি বলতে ব্যক্তিগত পারফরমেন্সের কথা বলছি, মোহাম্মদ আশরাফুল একটা দারুণ ইনিংস খেলেছে, মুশফিকুর রহিম যিনি স্কোয়াডে আছেন তার 200 রানের একটা ইনিংস রয়েছে। বাংলাদেশ যদিও জয় নেই, এই মাঠে 2টি ম্যাচ খেলেছে, একটি ড্র একটি হার, সেই জায়গা থেকে আসলে বের হয়ে এসে এই নতুন প্রজন্মের বাংলাদেশ কতটুকু ইতিবাচক ফলাফল করতে পারে সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশ দল 2:30 থেকে বাংলাদেশ সময় প্র্যাকটিস করবে। তো আমার কাছে শ্রীলঙ্কা থেকে এই ছিল সবশেষ খবর। আমাদের সঙ্গে শ্রীলঙ্কার গল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ভারত মহাসাগরের কোল ঘেঁষা ঐতিহাসিক গল আন্তর্জাতিক স্টেডিয়াম, তার ঠিক সামনেই পৃথিবীর অন্যতম পুরনো বিখ্যাত গল দুর্গ। 2004 সালে সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও এই স্টেডিয়াম লঙ্কান ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। 2013 সালে মাঠে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে 200 রানের কীর্তি গড়েন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট, থাকছে গল স্টেডিয়ামের বিস্তারিত। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের পুরনো সাক্ষী গল আন্তর্জাতিক স্টেডিয়াম। 1876 সালে মাঠ তৈরির পর ধীরে ধীরে আজকের এই পরিপাটি ক্রিকেট ভেন্যু। তবে এর মাঝেও আছে নানা চড়াই উতরাই, আছে ভাঙা গড়ার গল্প। ভারত মহাসাগরের পাশে ঠাঁই দাঁড়িয়ে গল দুর্গ, তার কোল ঘেঁষে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নীল জলরাশির মহাসাগরের পাশে এখানে চলে সাদা পোশাকের আভিজাত্যের লড়াই। দুর্গের উপরের অংশ যেমন বিনা টিকিটের গ্যালারি, তেমনি চলন্ত যানবাহন কিংবা রাস্তায় থমকে যাওয়া পথিকও সহজে বনে যান এই স্টেডিয়ামের দর্শক। যদিও একসময় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সুনামির আঘাতে দ্বীপবাসীর মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই ভেন্যুটি। এই ভেন্যুতেই সুখস্মৃতি আছে বাংলাদেশেরও। নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ 638 রান করেছিল টাইগাররা। সেবার লঙ্কানদের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেছিলেন মুশফিকুর রহিম। আছে একই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের দৃষ্টিনন্দন 190 রানের ইনিংস। যদিও 2017 সালে সবশেষ দেখায় এই ভেন্যুতে 259 রানে হারের ক্ষত আছে টাইগারদের। নারীদের ওয়ানডে হলেও 2017 সালের পর এই ভেন্যুতে শুধুই টেস্ট হয়েছে পুরুষ দলের। সময়ের ব্যবধানে অনেকটাই যেন জরাজীর্ণ অবস্থা মাঠের। পরিচর্যার অভাবে ঘাসের রং হারালেও বছরের পর বছর টেস্ট ক্রিকেটের রং এখনও ধারণ করে আছে গল আন্তর্জাতিক স্টেডিয়াম। গলফ রোডের এক পাশে ঐতিহাসিক গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ভারত মহাসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা নয়নাভিরাম এই স্টেডিয়ামের মুগ্ধতা ছড়িয়েছে ক্রিকেট প্রেমীদের মাঝে। তাই তো নানা চড়াই উতরাই পেরিয়েও গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গল তথা গোটা শ্রীলঙ্কার প্রাণকেন্দ্রে রূপ নিয়েছে। গল থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এদিকে চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের সিরিজের প্রথমটির জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
যেখানে নতুন 6 ক্রিকেটারের অভিষেক হতে যাচ্ছে। প্রথমবারের মতো দলের সুযোগ পেয়েছেন লাহিরু উদারা, সোনাল দিনুশা, পবন রত্নায়কে, থারিন্দু রত্নায়কে, পাসিন্দা সুরিয়াবান্দারা ও ইশিতা বিজেসুন্দরা। বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের নেতৃত্ব দিবেন ধনঞ্জয় ডি সিলভা। সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে অভিজ্ঞদেরও রাখা হয়েছে স্কোয়াডে। আছেন প্রাথম নিশাঙ্কা, মিডল অর্ডারে দীনেশ চন্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয় ডি সিলভার মতো অভিজ্ঞরা। গলে কাল প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে 4 বছর পর আবারও 3 ফরম্যাটে 3 অধিনায়কের যুগে ফিরছে বাংলাদেশ ক্রিকেট। এ নিয়ে পক্ষে বিপক্ষে মত সাবেক অধিনায়কদের। রাজিন সালের মতে এতে ড্রেসিং রুমে অস্থিরতা তৈরির শঙ্কা থেকেই যায়। তবে লিটন, শান্ত, মিরাজদের মধ্যে সম্পর্ক ভালো হওয়ায় এমন কোনো সমস্যা হবে না বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তবে দুজনেরই প্রত্যাশা লঙ্কা সিরিজে দারুণ কিছু করবে বাংলাদেশ। সাকিব, মাশরাফি, মুশফিক, এরপর তামিম, রিয়াদ, মুমিনুল, এবার মিরাজ, শান্ত, লিটন। 2017 ও 21-এর পর আবারও 3 ফরম্যাটে 3 অধিনায়কের যুগে বাংলাদেশ। তবে এ নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় চলছে পক্ষে বিপক্ষে মতামত, যাতে যুক্ত হয়েছেন 2 সাবেক অধিনায়কও। রোহিতের অবসরের পর ভারত দলেও এখন 3 অধিনায়ক। তবে রাজিন সালের মতে 3 ক্যাপ্টেন বহন করার মতো অবস্থায় এখনও পৌঁছায়নি বাংলাদেশ ক্রিকেট। ব্যাখ্যা দিলেন সমস্যাগুলোরও। ব্যক্তিগত অপিনিয়ন হলো আসলে বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে 3 ফরম্যাটে দুজন ক্যাপ্টেন হলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হতো, একটা সাদা বলে একটা লাল বলার। তাতে করে আমাদের দুজন ক্যাপ্টেন হয়তো 2টা জায়গায় চিন্তা ভাবনা করতে পারতেন। 3 ফরম্যাটে হলে আসলে 3টা জায়গায় কনফ্লিক্ট চলে আসে। কোচের জন্য যতটুকু আপনি ডিফিকাল্ট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ডিফারেন্ট প্লেয়ার আপনি মনে করেন একটা প্লেয়ার ক্যাপ্টেন আছে একটা ফরম্যাটে, এই প্লেয়ার ওয়ানডেতে আছে, আবার তাকে যদি টিম থেকে বাদ দিতে চান তাও পারবেন না, হয়তো বলবে যে সে ক্যাপ্টেন আছে। তো এটা নিয়ে একটু চিন্তা, এটা একটা কনফ্লিক্ট হয়ে যায়। কিন্তু শান্তর সঙ্গে আলোচনা না করেই নাকি মিরাজকে দেয়া হয়েছে ওয়ানডে দলের দায়িত্ব। বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে ড্রেসিং রুমে দ্বন্দ্বের শঙ্কা করছেন অনেকে। তবে বয়স ভিত্তিক থেকেই একসঙ্গে শান্ত, মিরাজ, লিটনের সঙ্গে তাদের সম্পর্ক বেশ ভালো। বাশারের মতে সুযোগটা কাজে লাগাতে পারলে এই 3 অধিনায়কের হাত ধরে নতুন কিছু দেখবে বাংলাদেশ। এখন যেহেতু ফরম্যাটটা খুব দ্রুত চেঞ্জ হয়, একটা ফরম্যাট আরেকটা ফরম্যাটে আমরা খুব শিগগিরই চলে যাই, তো একজন ক্যাপ্টেনের পক্ষে 3টা ফরম্যাটের যে বার্ডেনটা, যে প্রেশারটা একটু বেশি হয়ে যায়, তার খেলার উপর অবশ্যই একটু কিছুটা ইফেক্ট পড়ে। তো যদি এটা কাজ হয়, এর থেকে ভালো কিছু তো হয় না। সমস্যা হবে না ইন এ সেন্স যে এই কয়জন কিন্তু একসাথে ক্রিকেট খেলছে অনেক দিন ধরে, এবং আমরা শুরু থেকেই উঠে আসছি একসাথে, এবং তাদের মধ্যে বন্ডিংটা আমি দেখেছি খুব ভালো। কখনোই দেখি নাই কেউ একজন কথা বলছে আরেকজন শুনছেন এরকম দেখেন। এবং সবচেয়ে বড় কথা, এই 3 জনই মাঠের বাইরে একসাথে অনেক টাইম স্পেন্ড করে। শান্তর পরীক্ষা শুরু হবে গল টেস্ট দিয়ে। লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত 26 টেস্টের মধ্যে একবারই জয় পেয়েছে বাংলাদেশ। তবুও সাম্প্রতিক সময় বিবেচনায় দুদলকেই সমান সমান মনে করছেন সাবেক অধিনায়ক। আমার কাছে মনে হচ্ছে এই টেস্ট ম্যাচটা ইন্টারেস্টিং হবে, বিকজ 2 দলই কিন্তু জয়ের জন্যই নামবে, এবং 2 দলের মধ্যে পার্থক্য খুব বেশি নেই। মঙ্গলবার 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবলের খবর। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পেছনে হেড কোচ হাভিয়ার কাবরেরার গেম প্ল্যানকেই দায়ী করছেন সাবেক ফুটবলাররা। হংকং ম্যাচের আগেই নতুন করে কোচিং প্যানেল সাজানোর তাগিদ দিয়েছেন তারা। বিগ ম্যাচে জামালকে না খেলানোর সমালোচনাও করেছেন মামুনুল এমিলিরা। সঙ্গে ভালো মানের স্ট্রাইকার তৈরি না হওয়ার পেছনে পর্যাপ্ত সুযোগের অভাবকেই দায়ী করছেন সাবেকরা। আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরেরার পদত্যাগ চাচ্ছি। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর হেড কোচের গেম প্ল্যানকে কাঠগড়ায় উঠিয়ে তাকে অপসারণের দাবি তোলে সমর্থকরা। সেই আগুনে ঘি ঢেলে উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য শাকওয়াত হোসেন ভুইয়া। সিঙ্গাপুর ম্যাচে ফুটবলারদের পারফরমেন্স ছাপিয়ে ক্ষোভ হেড কোচ কাবরেরাকে নিয়ে। এমনকি হামজা সমিতির কোচিং করানোর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন সমর্থকরা। এবার এ নিয়ে সোচ্চার বাংলাদেশের সাবেক ফুটবলাররা। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পেছনে হাভিয়ার কাবরেরার গেম প্ল্যানকেই দায়ী করে কোচ পরিবর্তনের পক্ষে সাবেকরা। শুরুতেই সিঙ্গাপুরকে 15-20 মিনিট আপনি হাই প্রেসিং করতেন, আমি ড্যাম শিওর তারা আমাদের সাথে বিপদে পড়তো। এই টিমের যে স্ট্রেংথ অনুযায়ী এই কোচের যে টেকনিক্যাল অ্যাবিলিটি বা ট্যাকটিক্স নিয়ে যে সে কাজ করছে, আমার কাছে মনে হয় যে তাকে এই মুহূর্তে এই টিমের
মানে এই টিমকে হ্যান্ডেল করার মতো প্রপার তার যোগ্যতা আছে কিনা সেটা একটা প্রশ্নের বিপদ। শুধু হেড কোচ নিয়ে চিন্তা করেন, আপনার কোচিং স্টাফ চেঞ্জ হলে পুরো কোচিং স্টাফটাকে নিয়ে চিন্তা করেন, চেঞ্জ করেন। 10 জুনের ম্যাচে মধ্যমাঠে আলো ছড়িয়েছে জামাল হামজা সমিতরা। মিডফিল্ডে আধিপত্য দেখালেও ম্যাচে পরিপূর্ণ স্ট্রাইকারের অভাব টের পেয়েছে লাল সবুজ। এর পেছনে ফুটবলারদের নিয়মিত সুযোগের অভাবকেই দায়ী করছেন সাবেক ফুটবলাররা। স্কোয়াডের স্ট্রাইকারদের স্কিল নিয়ে আরও কাজ করার তাগিদ তাদের। আপনার টিমতে স্ট্রাইকার আছে, আপনি তাদেরকে সুযোগ দিতে হবে প্রত্যেক ম্যাচেই। আপনি সেটা ভুলটা প্রথমেই করেছেন, যেটা হল ইন্ডিয়া আপনি যেখানে শিলংয়ে খেলেছিলেন, আপনি আলামিনকে নিয়ে গেছিলেন, পিয়াস নোভাকে নিয়ে গেছিলেন, খেলাননি কিন্তু। হ্যাঁ, ওই ম্যাচটা কিন্তু আমরা জিততে পারতাম একজন যদি প্রপার স্ট্রাইকার থাকতো। ফার্স্ট হাফে যে আমরা ক্লিয়ার চান্সগুলি পেয়েছি কিন্তু আমরা কিন্তু গোল করতে পারিনি, বিকজ গোল করার হেবিটের ব্যাপার। তাই এখন স্ট্রাইকিং সমস্যার সমাধান এইটাই আমার কাছে যদি বলেন যে যারাই আছে তাদেরকে সুযোগ দিতে হবে। অধিনায়ক হিসেবে স্কোয়াডের ডাক পেলেও কোচের পরিকল্পনায় থাকেন না জামাল ভুঁইয়া। ভারত ও সিঙ্গাপুর ম্যাচে শুধু একাদশের বাইরেই নয়, দ্বিতীয়ার্ধেও তাকে মাঠে নামাননি কোচ কাবরেরা। ভুটানের বিপক্ষে দারুণ খেলা জামালের জন্য তা কতখানি প্রভাব ফেলবে? সেট পিচে ফার্স্ট গোল কিন্তু তার সেট পিচে করা, তো ওই জায়গাটা আমরা কি তাকে স্পেসটা দিতে পারতাম। এভাবে বসে রাখাটা আসলে তার মেন্টালি ডিস্টার্ব হতে পারে। তার নেক্সট আপনার পারফরমেন্স বলেন, ন্যাশনাল টিমের নেক্সট ম্যাচে বলেন, সমালোচনার মধ্যেও আসতে পারে। বাট আমি মনে করি যে সমালোচনার মাধ্যমটা কাটাইতে গেলে তাকে আপনাকে ম্যাচ দিতে হবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নারী দলেও প্রবাসী ফুটবলার যুক্ত করতে চায় বাফুফে, তবে নাগরিকত্ব জটিলতায় বিলম্ব হচ্ছে সেই প্রক্রিয়া। তাই আপাতত দেশি ফুটবলারদের ওপরই ভরসা রাখছে ফুটবল ফেডারেশন। বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার বাদ পড়লেও বর্তমান নারী দলকে ভারসাম্যপূর্ণ বলছেন নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ থেকে ভারত নাম সরিয়ে নিলেও আয়োজক হিসেবে শঙ্কিত নয় বাফুফে। হামজা, সমিত, ফাহমিদুলদের মতো প্রবাসী ফুটবলাররা সমৃদ্ধ করেছে বাংলাদেশ জাতীয় দলকে। সেই সঙ্গে বেড়েছে লাল সবুজদের ব্র্যান্ড ভ্যালু। হামজাদের ঘিরে সমর্থকদের উন্মাদনার মধ্যে অনেকটা আড়ালেই পড়ে গেছে দেশের নারী ফুটবল। বিদেশের মাটিতে ইন্দোনেশিয়া ও জর্ডানের মতো দলকে রুখে দেওয়ার পরও খুব একটা লাইমলাইটে আসেনি পিটার বাটলারের দল। এবার শক্তি বাড়াতে প্রবাসী ফুটবলার দলে ভেড়াতে চায় ফেডারেশন, যেখানে বাফুফেকে সহযোগিতা করেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে কিছু জটিলতায় বিলম্ব হচ্ছে সেই প্রক্রিয়া। প্রবাসী নারী ফুটবলার নিয়ে অবশ্যই আছে। আমরা আনিকা বলে একজন ফুটবলার আছে, ওর সাথে আমাকে ওইটা অ্যাকচুয়ালি কানেক্ট করেছিল জামাল ভুঁইয়া। তো জামাল ভুঁইয়া বলেছিল আপা আপনি এটা দেখতে পারেন। ওটা যখন পল স্মলি ছিল তখন আমরা ওইটা নিয়ে কাজ করেছিলাম, কিন্তু যে ডুয়েল সিটিজেন যে পাসপোর্টের ঝামেলা, ওইটার অনেক বেশি ঝামেলার কারণে ওইটা এখনও পর্যন্ত হয়নি। যদি হয় আমরা অবশ্যই নিব ভালো ফুটবলার, বাট আমাদের ফোকাস অলওয়েজ আমার লোকাল ফুটবলারে। সিনিয়র জুনিয়রের মিশেলে বর্তমান নারী ফুটবল দল ভারসাম্যপূর্ণ। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে এই দল ভালো করবে বলেও প্রত্যাশা বাফুফের নারী কমিটির চেয়ারম্যানের। নারী দলের হেড কোচ পিটার বাটলারের পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট ফেডারেশন। সামনে যেহেতু মিয়ানমার আমাদের খেলা, আমরা ওখানে ভালো করার টার্গেট নিয়েই যাব। তা আমি মনে করি টিম এখন ভালো ফর্মে আছে, সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা কম্বাইন্ড একটা সুন্দর টিম আছে এবং ওরা অনেক বেশি প্রোগ্রেসিভ এবং ওরা ভালো রেজাল্ট করার জন্য মাঠে সেভাবেই লড়ে। এদিকে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ থেকে ভারত নাম সরিয়ে নিলেও আয়োজক হিসেবে শঙ্কিত নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য লাল সবুজদের। আমি চাই আমার প্রতিপক্ষ স্ট্রং থাকুক, তাদের সাথে খেলে আমরা জিতবো, দেন আমরা ট্রফি গেইন করব, সেটা আনন্দ থাকে আলাদা। এনিওয়ে আমরা যেহেতু হোস্ট আর ইন্ডিয়া তারা 11th আওয়ারে উইথড্র করেছে, এখন যারা আছে তাদেরকেও আমরা মনে করি আমরা কম্পিটিটিভ ম্যাচ হবে। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চেয়েছিল বাফুফে, তবে শেষ পর্যন্ত বসুন্ধরার কিংস অ্যারেনাকে বেছে নিয়েছে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। ইরান ইসরায়েল সংঘাতের কারণে তেহরানে আটকা পড়েছেন দেশটির তারকা ফুটবলার মেহেদি তারেমি, যে কারণে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দিতে পারছেন না এই স্ট্রাইকার। যুক্তরাষ্ট্রের চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
হঠাৎই অশান্ত এশিয়া। ভারত পাকিস্তান সংঘাত অল্পতে থামলেও এবার ভয় ধরাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হচ্ছে স্থাপনা, ঝরছে প্রাণ। নিরীহ ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। এবার তাদের রক্তচক্ষু আরেক মুসলিম দেশ ইরানের ওপর, আর তাতে দেশটির অন্য সবার মতো আতঙ্কে তারকা ফুটবলার মেহেদী তারেমি। চলমান পরিস্থিতিতে তেহরানে আটকা পড়েছেন জাতীয় দলের অধিনায়ক। ইতালিয়ান সিরিয়ায় ঐতিহ্যবাহী ক্লাব ইন্টার মিলানে খেলেন মেহেদী। 2024 সালের জুলাইয়ে 3 বছরের চুক্তিতে নেরাজ্জুরিদের স্কোয়াডে যোগ দেন এই স্ট্রাইকার। জায়ান্টদের হয়ে এখন পর্যন্ত 43 ম্যাচ খেলেছেন, করতে পেরেছেন মাত্র 3 গোল। তবে সাম্প্রতিক পারফরমেন্স বেশ ভালো তার। 10 জুন এএফসি অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে ইরান। তেহরানের আজাদি স্টেডিয়ামে সেই ম্যাচে গোল পেয়েছেন মেহেদী, জিতেছেন ইরানিয়ান গোল্ডেন বল। ফিফা ক্লাব বিশ্বকাপ অভিযান শুরুর আগে ইরানি স্ট্রাইকারের এমন ফর্মে খুশিই হচ্ছিল ইন্টার মিলান, কিন্তু যুদ্ধের কারণে হতাশই হতে হচ্ছে নেরাজ্জুরিদের। যুক্তরাষ্ট্রে বড় পরিসরে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপ। ইন্টার মিলানের প্রথম ম্যাচ 18 জুন মেক্সিকোর ক্লাব সিএফ মন্টেরের বিপক্ষে। ই গ্রুপে ইন্টারের অন্য দুই প্রতিপক্ষ আর্জেন্টিনিয়ান রিভার প্লেট ও জাপানিজ উরাওয়ার রেড ডায়মন্ডস। ক্লাব প্রতিযোগিতার নতুন ফরম্যাটের এই মেগা ইভেন্ট নিয়ে এবার এক্সাইটমেন্ট কাজ করছে সব বড় দলেরও। আর মার্কিন মুলুকে মিলান জায়ান্টদের বিগ জার্নির প্ল্যানে ছিলেন মেহেদী তারেমিও। 32 দলের আসরে নেরাজ্জুরিদের স্কোয়াডে রাখা হয়েছিল তাকে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে ক্লাবে ফেরার কথা ছিল ইরান ন্যাশনাল টিম ক্যাপ্টেনের, কিন্তু এই মুহূর্তে তেহরান থেকে বের হতে পারছেন না তিনি। ইতালি এবং যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম জানিয়েছে লস অ্যাঞ্জেলেসে প্রথম ম্যাচে খেলা হবে না তারেমির, এমনকি পুরো আসরেই অনিশ্চিত তিনি। তবে স্বস্তির বিষয়, ইরানে নাকি নিরাপদেই আছেন ইন্টার মিলান স্ট্রাইকার। মাকসুম আলম খান, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ ছাপিয়ে গল সেজেছে অ্যাঞ্জেলো ম্যাথিউস বন্দনায়। কিংবদন্তিকে বিদায় জানাতে প্রস্তুত এসএলসি। দুপুরে শেষ অনুশীলন সেশন টাইগারদের। বাফুফে সদস্যের পর সাবেকদের কাঠগড়াতে কাবরেরার কৌশল। হংকং ম্যাচের আগেই পরিবর্তন চান ডাগআউটে। নারী ফুটবলেও প্রবাসী খেলোয়াড়দের আনতে চায় ফেডারেশন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।